নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো আমাদের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার নাম রূপকথা। বিশেষত লোকসাহিত্যের চর্চায় এই রূপকথা প্রসঙ্গটি আমরা খুবই আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে থাকি। কাকে বলবো রূপকথা? রূপকথা বিষয়টাই বাকি লোকসাহিত্যের বিষয় হলেও আমাদের প্রত্যেককেই, বাংলা সাহিত্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই রূপকথা বিষয়টিকে জানতে হয়। বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে রূপকথা বিষয়টি খুবই পরিচিত, কিন্তু আমরা কাকে বলবো রূপকথা? রূপকথার সংজ্ঞা কী, স্বরূপ কী, বৈশিষ্ট্য কী? আজকের আলোচনায় আমরা সেই রূপকথার সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমেই বলি যে রূপকথা, এই যে রূপকথা শব্দটি, অনেকে মনে করেন যে সংস্কৃত উপকথা থেকেই রূপকথা শব্দটির জন্ম হয়েছে। আবার পাশ্চাত্যের দিকে যদি তাকানো যায়, তাহলে ফেয়ারি টেল বলে যে ইংরেজি শব্দটি, সেখান থেকে রূপকথার জন্ম হয়েছে বাংলায়, এমনটাও অনেকে মনে করে থাকেন। তো যাই হোক, রূপকথা মূলত আমাদের লোককথার যে গল্পগুলো, তার মধ্যে একটি অন্যতম গল্পের বিভাগ হচ্ছে রূপকথা। আমাদের লোককথার গল্পগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একদিকে থাকে বিভিন্ন পশুকথামূলক গল্প, আর একদিকে থাকে রূপকথার গল্প। রূপকথার গল্প মানে খুব সহজ ভাষায় হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের মনের উপযোগী, অর্থাৎ শিশুদের মনের উপযোগী মূলত বিভিন্ন কল্প কাহিনী, মানে বলা যেতে পারে যে কাহিনীগুলোর মধ্যে অনেক অসম্ভব কল্পনাকে আরোপ করা হয়, সেই রকমই বলা যেতে পারে অসম্ভব কল্পনা বিশিষ্ট ছোট ছোট ছেলে মেয়েদের মনের উপযোগী যে গল্প কথা, সেগুলোকেই আমরা রূপকথা বলতে পারি। এই রূপকথার জগৎ সম্পূর্ণরূপেই অবাস্তব, অবিশ্বাস্য নানা ঘটনায় সমৃদ্ধ। যে ঘটনাগুলোকে হয়তো আমরা যদি বড়দের মন নিয়ে দেখি, বিচার করি, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করি, তাহলে হয়তো সেগুলো নিতান্তই আজগুবি বলে মনে হবে এবং সেগুলোর গুরুত্বই আমাদের কাছে হারাবে। কিন্তু আমরা এই কথা জানি যে ছোট ছোট ছেলেমেয়েরা কখনো যুক্তি দিয়ে কোনো কিছুকে বিচার করে না। তাদের জগৎটা কিন্তু বড়দের জগতের মতো যুক্তি দিয়ে চলে না। তারা যে কোনো বিষয়কেই গ্রহণ করতে পারে। তারা সম্ভব, অসম্ভব এইসব দিয়ে কিন্তু বিচার করে না। তাদের কাছে অসম্ভবের জগৎটাও তাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয় বা ধরা দেয়। ফলে রূপকথার জগৎটা মূলত প্রাথমিকভাবে ছোটদের জন্য। কিন্তু বড়রা তা বলে যে রূপকথার গল্প পড়ে না, তা কিন্তু নয়। কারণ এই কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ যত বড়ই হোক না কেন, তার মধ্যে একটা শিশু সত্তা সবসময় কাজ করে। আর তাছাড়া এটাও মনে রাখতে হবে যে রূপকথার গল্প অসম্ভব কল্পনা, অবিশ্বাস্য, অলৌকিক নানা প্রসঙ্গ দিয়ে ভরা থাকলেও রূপকথার জগতে যে বাস্তবতা থাকে না, তা কিন্তু নয়। রূপকথার জগতেও বাস্তবতা থাকে। যেমন রোম্যান্স সম্পর্কে বলা হয় যে রোম্যান্সের ফুল যতই আকাশ কুসুম বলে মনে হোক, আকাশে ফুটুক না কেন, তার শেকড়টাকে কিন্তু মাটিতে থাকতে হয়। রূপকথাও তাই, কারণ এর জন্মদাতা তো মানুষ। যে মানুষ এই বাস্তব পৃথিবীতে সুখ দুঃখময় সংসারের মধ্যে বেঁচে থাকেন, প্রত্যেকটা দিনের সুখ দুঃখ যন্ত্রণা নিয়ে যাকে এগিয়ে চলতে হয়, ফলে সেই মানুষ যখন রূপকথার গল্পের স্রষ্টা, তখন প্রতিদিনের জীবন, প্রতিদিনের অভাব অনটন, ছোট ছোট সুখ দুঃখ, ভালোবাসা, বেঁচে থাকার আনন্দগুলো রূপকথার গল্পেও প্রতিভাত হয়, রূপকথার গল্পেও প্রতিফলিত হয়। ফলে আমরা দেখতে পাই রূপকথার গল্পে অনেক সময় রাজা, রাজপুত্র, রাজকাহিনী কিংবা রানীদের কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে রানীরা বসে বসে কি করছে না, তারা ছাই দিয়ে মাছ বাছতে বসেছে। এই যে রানীরা ছাই দিয়ে মাছ বাছছে, মাছ কাটছে বটি দিয়ে, এই যে প্রসঙ্গগুলো আসছে, এগুলো কেন আসছে? রাজাদের তো অভাব নেই, তাহলে রানীরা কেন মাছ কাটবে? আসলে মনে রাখতে হবে যে যারা এই রূপকথাগুলো স্রষ্টা, তারা তো খুব উঁচু দরের মানুষ নয়, তারা তো কোনো রাজপরিবারের অংশ নয়। ফলে তারা তাদের যে জীবনযাত্রাটা, তাদের যে প্রতিদিনের জীবন, তাদের বাড়ির মেয়েরা যেগুলো করে, তারা কিন্তু রূপকথার গল্পে রাজা, রাজপুত্র, রাজা, রানীদের গল্পের মধ্যেও তারা কিন্তু দরিদ্র, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনটাকে প্রতিফলিত করে। কারণ রূপকথার গল্পগুলো তো মূলত ঠাকুমা, দিদিমাদের মাধ্যমেই লোক পরম্পরায় মৌখিকভাবেই সেগুলো এক জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে রূপকথা কিন্তু লোককথার গল্পেরই একটা শ্রেণী, আর লোককথা হচ্ছে লোকসাহিত্যের অংশ। লোকসাহিত্য মূলত লিখিত নয়, মৌখিক।
আজকে লিখিত আকারে আমরা রূপকথার গল্প পাই ঠিকই, কিন্তু এগুলোর প্রাথমিক যে প্রেরণা, প্রাথমিক যে উৎস এবং তার যে প্রবাহ, সেটা কিন্তু মৌখিকভাবে মুখে মুখে সেগুলোর সঞ্চারিত হয়েছে কাল থেকে কালান্তরে। তাহলে এবার আমরা যে কথায় ফিরে যাব সেটা হলো যে রূপকথা তাহলে কি না, রূপকথা হচ্ছে ছোটদের মনের উপযোগী অসম্ভব কল্পনা বিশিষ্ট সেই সমস্ত গল্প যা আমাদেরকে একটা নির্মল আনন্দের জগতে নিয়ে যায়, বিস্ময়ের জগতে নিয়ে যায়। সে যেন একটা স্বপ্ন রাজ্য, যেখানে আমরা কোনো স্থান কাল পাত্রের নির্দিষ্টতা খুঁজে পাই না। সে ছিল এক যে রাজার গল্প, এক যে ছিল রাজা, এক যে ছিল রানীর গল্প, রাজপুত্তুরের গল্প, তেপান্তরের মাঠের গল্প, যা কিন্তু আমাদের চারপাশের কোনো ভৌগোলিক পরিবেশের মধ্যে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তার শাশ্বত কালের স্থান কাল পটভূমিকে নিয়ে এক অলৌকিক, অবাস্তব, অবিশ্বাস্য প্রসঙ্গ দিয়ে মোড়া, শিশুদের মনের উপযোগী বা তাদের মনের খোরাক জোগাতে পারে এমন গল্প কথাই হচ্ছে রূপকথা। অর্থাৎ রূপকথা শিশুদের বা ছোটদের মনের উপযোগী অসম্ভব নানা প্রসঙ্গ, অলৌকিক নানা প্রসঙ্গের সমন্বয়ে গঠিত এক গল্প কাহিনী, যেখানে মূলত রাজা, রাজপুত্তুর, রানীদের কথা থাকে। যে গল্প আমাদের পরিচিত চেনা জানা জগতের বাইরে এক শাশ্বত সময়ের ধারাকে তুলে ধরে। যেখানে এক যে ছিল রাজার গল্প যখন আমরা পড়তে শুরু করি, সেই রাজার নামও পাওয়া যায় না, রানীর নামও পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সেই রাজ্যের অস্তিত্ব কোথায় আমরা সেটাও খুঁজে পাই না কোনো ভূগোল বা ভৌগোলিক পরিসরে। সে আসলে এক কল্পনার জগৎ, শিশুদের মনের অবাধ বিচরণের জগৎ। এবার যে কথা বলতে হয় যে রূপকথার জগৎ অলৌকিকতায়, নানা অবিশ্বাস্য ঘটনায় ভরপুর। আমরা যদি একটু উদাহরণ টেনে বিষয়গুলো বলি, যেমন রূপকথার গল্পে বারবার আমরা দেখতে পাবো একটা ঘুমন্ত রাজপুরীর কথা। সেই রাজ্যের রাজা ব্যতিব্যস্ত, তিনি উৎকণ্ঠায় রয়েছেন, চিন্তিত রয়েছেন, কারণ সেই রাজ্যে এক রাক্ষসীর ভয়, রাক্ষসীর ত্রাস গোটা রাজ্যকে গিলে খাচ্ছে, এবং সেই রাক্ষসীকে হত্যা করা সহজ নয়। তার প্রাণ কোনো একটি টিয়া পাখির মধ্যে কিংবা ভোমরার মধ্যে রয়েছে। এই যে মানুষের প্রাণ কিংবা রাক্ষসের প্রাণ যারই বলি না কেন, প্রাণ রয়েছে ভোমরার মধ্যে, টিয়া পাখির মধ্যে, এগুলো সব অবিশ্বাস্য কল্পনা। কিংবা সোনার কাঠির পরশে সেই দেশে রাজকুমারী জেগে ওঠেন, আবার রূপার কাঠির পরশে তিনি ঘুমিয়ে পড়েন। এই সবই নানা অসম্ভব অবিশ্বাস্য ঘটনাকে তুলে ধরে। কিংবা আমরা যখন দেখব যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ক্ষীরের পুতুল, সেখানে বানর কৌশলে ক্ষীরের পুতুল খাইয়ে ষষ্ঠী ঠাকুরনের থেকে বড় রানীর জন্য সন্তান আদায় করে নিচ্ছেন, এই সব গল্পই তো নানা অলৌকিক অবিশ্বাস্য আজগুবি প্রসঙ্গে ভরা। এই অবিশ্বাস্য অলৌকিক আজগুবি প্রসঙ্গ আমাদের কাছে কিছুটা বাধো ঠেকতে পারে, ছোটদের কাছে সবই বিশ্বাস্য। তারা সব কিছুকেই তাদের সহজ সরল মন নিয়ে সেগুলোকে গ্রহণ করতে জানে। ফলে এই রকমই নানা অলৌকিক অবিশ্বাস্য প্রসঙ্গ আমাদের রূপকথার গল্পে থাকে। আর কি থাকে না, যে কথা বলছিলাম যে রূপকথার গল্প কিন্তু কোনো বিশেষ দেশ কালের সীমায় আবদ্ধ থাকে না। রূপকথার গল্প শুরুই হয় এক যে ছিল রাজা, তার দুই রানী, সুরানী, দৌরানী। এই রাজার নামও থাকে না, তার বলা যেতে পারে রাজত্ব কোথায় তারও কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ রূপকথার গল্পের স্থান কাল পাত্ররা সাধারণভাবে কোনো আইডেন্টিটি বা নির্দিষ্ট পরিচয়হীন হয়, এবং তারা বিশেষ সময় বা দেশকালের ঊর্ধ্বে শাশ্বত কালের একটা পরিচয়কে তুলে ধরে। কোনো বিশেষ সময় বা দেশকালের অধীন তারা নয়, তারা চিরকালের চরিত্র। আর কি থাকতে পারে না, রূপকথার গল্পে তার যদি কাহিনীটাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে তাকে তার আঙ্গিক বা রূপতাত্ত্বিক যে বিশ্লেষণ, একটি রূপকথার গল্পের যে কাহিনী, সেখানে বেশ কিছু প্রসঙ্গ আমরা খুঁজে পেতে পারি। যেমন এক্ষেত্রে আমেরিকান এক লোকতত্ত্ববিদ যার নাম অ্যালান ডান্টেস, তিনি একটি চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেকটি রূপকথার গল্প শুরু হয় একটা অভাব দিয়ে, একটা ল্যাক বা অভাব, আর রূপকথার গল্পটা শেষ হয় সেই অভাবের সম্পূর্ণতা দিয়ে বা অভাবের মোচনের মধ্য দিয়ে।
অর্থাৎ প্রত্যেকটা রূপকথার গল্পই কিন্তু শুরু হয় একটা অভাব দিয়ে, এবং রূপকথার গল্পটি কিন্তু শেষ হয় সেই অভাবটা যখন পূর্ণতা পাচ্ছে। যেমন ক্ষীরের পুতুল গল্পে আমরা দেখতে পাবো রাজার 2 রানী, সুয়োরানী দুয়োরানী, রাজার কিন্তু কোনো সন্তান নেই। এই যে সন্তানহীনতা, তার জন্য রাজার বংশকে কে রক্ষা করবে এই নিয়ে রাজার চিন্তা, এটা কিন্তু প্রত্যেকটা রূপকথার গল্পেই কম বেশি থাকে, এবং শেষ পর্যন্ত তার একটা অভাব মোচনের মধ্য দিয়ে এই রূপকথার গল্প শেষ হয়। যেমন আমরা দেখতে পাবো যে বানরের কৃপায় বা বানরের কৌশলে দেবী ষষ্ঠীর কৃপায় বড় রানী সন্তান লাভ করছেন। এই যে অভাবটা ছিল সেই অভাবটার শেষ পর্যন্ত একটা মোচন হলো। এই জন্যই আমেরিকান লোকসংস্কৃতিবিদ লোকতাত্ত্বিক অ্যালান টান্ডেস বলছেন প্রত্যেকটা রূপকথার গল্পকেই কম বেশি বিশ্লেষণ করলে একটা অভাব এবং একটা অভাবের মোচন থাকবে। আবার ফরাসি নৃতত্ত্ববিদ লেভি স্ট্রস বলে একজন ব্যক্তি, তিনি বলছেন যে প্রত্যেকটা রূপকথার গল্পের মধ্যে একটা থাকে, মানে যাকে বলা যেতে পারে, যাকে তিনি বলছেন বাইনারি অপোজিশন, অর্থাৎ একটা বৈপরীত্যমূলক দ্বন্দ্বমূলক সম্পর্ক। অর্থাৎ এই যে ফরাসি নৃতত্ত্ববিদ লেভি স্ট্রস বলছেন যে একটা বাইনারি অপোজিশন প্রত্যেকটা রূপকথার গল্পের মধ্যে থাকবে, একটা দ্বন্দ্ব, একটা বৈপরীত্যমূলক। অর্থাৎ রূপকথার গল্পে কোনো দুটো শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে, সেখানে একটি শক্তি হয়তো শুভকর আর একটি শক্তি হয়তো ক্ষতিকর। এই দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে রাজার যে রানীরা, সুয়োরানী কিংবা দুয়োরানী, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে, এবং এই দ্বন্দ্বটা শেষ পর্যন্ত একটা কোনো মধ্যস্থতাকারী চরিত্রের মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবে। অর্থাৎ একটা বাইনারি অপোজিশন বা একটা বৈপরীত্যমূলক শক্তির মধ্যেকার দ্বন্দ্ব, দুটো বিপরীত শক্তির দ্বন্দ্ব প্রত্যেকটা রূপকথার গল্পের মধ্যেই থাকে, যাকে কেন্দ্র করে রূপকথার গল্পে কিন্তু প্রচুর নাটকীয় দ্বন্দ্ব সংঘাত থাকে, ঘটনার ঘাত প্রতিঘাত থাকে, সাসপেন্স থাকে, উৎকণ্ঠা থাকে। শেষ পর্যন্ত কেউ একটা ব্যক্তি বা চরিত্র থাকবেই যে কিন্তু এই দ্বন্দ্বটাকে মীমাংসা করে দেবে। এই তত্ত্ব অনুযায়ী আমরা যদি একটা রূপকথার গল্প বিশ্লেষণ করি, সেখানেও আমরা দেখব কিভাবে সেটা কাজ করেছে। যেমন ধরা যাক, আমরা যে কথা বলছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, এই গল্পে কি দেখা যাচ্ছে যে 2 রানী, রাজার সুয়োরানী দুয়োরানী। সুয়োরানী, ছোট রানী, সে অত্যন্ত হিংসুটে। রাজাকে যতখানি সে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে রাজার সম্পত্তি, নিজের ভোগবিলাস। বড় রানী কিন্তু ছেঁড়া কাঁথায় ভাঙা বাড়িতে থাকে, কিন্তু রাজাকে তিনি সম্মান করেন, রাজাকে তিনি ভালোবাসেন। শেষ পর্যন্ত এই 2 শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে যখন বড় রানী সন্তান সম্ভাবনা তার দেখা দিচ্ছে, যেহেতু বানর সেইভাবেই প্রচার করেছিল, তখন কি হচ্ছে, ছোট রানী নানাভাবে কৌশল করে বড় রানীর বিরুদ্ধে চক্রান্ত করছে। এই চক্রান্ত দ্বন্দ্ব দুটো শক্তির মধ্যে সবসময় কাজ করে। শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, যে মাঝখানে মধ্যস্থতাকারী চরিত্র হিসাবে কিন্তু আনা হলো বানর চরিত্রটাকে। এই বানর বা বাঁদর চরিত্রটি কিন্তু শেষ পর্যন্ত বড় রানীর পক্ষ নিয়ে তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে শেষ পর্যন্ত কৌশলে ক্ষীরের পুতুল খাইয়ে দেবী ষষ্ঠীর থেকে কৌশলে সন্তান আদায় করে নিয়ে বড় রানীকে সন্তান দিয়ে তাকে রাজার প্রিয় পাত্র করে তুললেন, এবং ছোট রানীর পরাজয় ঘটল। বড় রানী যে সবসময় ন্যায়ের পথে, সত্যের পথে, রাজার ভালো হোক সেই পথে থেকেছেন, তাঁরই জয় হলো। অর্থাৎ দুটো শক্তির মধ্যে এখানে দ্বন্দ্ব ছিল, একটা ছোট রানী আর একটা বড় রানী, সুয়োরানী আর দুয়োরানী। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত মীমাংসা করল কে না, বাঁদর। এই বাঁদরের মধ্যস্থতাতেই কিন্তু শেষ পর্যন্ত তাদের দ্বন্দ্বের অবসান হলো, এবং দ্বন্দ্বের অবসানে আমরা দেখলাম বড় রানী সন্তান লাভ করে সেই শেষ পর্যন্ত রাজার সুয়োরানী হয়ে উঠল, প্রিয় পাত্র হয়ে উঠল। অর্থাৎ এটা থেকে আমাদেরকে এটাও বুঝতে হবে যে একটি দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের অবসান একটি মধ্যস্থতাকারী চরিত্রই শুধু থাকে না, রূপকথার গল্পের এই যে স্ট্রাকচারটা, সেটা থেকে এই জায়গাটাকেও আমাদেরকে বুঝে নিতে হবে যে রূপকথার গল্পের কিন্তু শেষটা হয় সবসময় একটা মিলনান্তক পরিণতি দিয়ে। ধর্মের জয়, অধর্মের পরাজয়, যেটা মহাকাব্যে লক্ষ্য করি, সেই সুরটাই কিন্তু এই মাটির সম্পদ আমাদের লোককথার গল্পে, রূপকথার গল্পেও থাকে। যে হিংসুটে, যে খল, যে সৎ, যে প্রতারক, শেষ পর্যন্ত তার পরাজয় ঘটে, আর যে সততার পথে থাকে, সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, শেষ পর্যন্ত তারই জয় হয়, শেষ পর্যন্ত তারই গলায় বিজয়ের মালা ওঠে। এই ধর্মের জয় আর অধর্মের পরাজয় এবং একটা মিলনান্তক পরিণতি
প্রত্যেকটা রূপকথার গল্পেরই কিন্তু একটা কাহিনীগত বা কাহিনীর আঙ্গিকগত বৈশিষ্ট্য বলা যেতে পারে। অর্থাৎ আঙ্গিক বা রূপতাত্ত্বিকগত বৈশিষ্ট্যের জায়গার দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু প্রত্যেকটা রূপকথার গল্পেই আমরা লক্ষ্য করে থাকি। তাহলে রূপকথা কী এবং রূপকথার স্বরূপ বা বৈশিষ্ট্যই বা কী তা কিন্তু মোটামুটিভাবে আমাদের আলোচনায় উঠে এলো। আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থেকে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।